তো বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় যে স্বাধীনতার পরে প্রথম সংসদের পরে যতগুলো সংসদ হয়েছে সবগুলো সংসদেই পুরান সদস্যদের এবং নতুনদের সমন্বয় হয়েছে, কিন্তু এবার নতুন সদস্যদের সংখ্যা বেশি। তো তাদের ভূমিকাটা নিয়ে আমাদের এক ধরনের প্রস্তুত আগে সৃষ্টি হতে পারে যে এরা কোন ধরনের ভূমিকা রাখবে। রাজপথে এক ধরনের ভূমিকা তাদের ছিল, এরপরে আমরা নির্বাচনকালীন এক ধরনের ভূমিকা তাদের দেখেছি, তারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেখানে কি ভূমিকাটা রাখেন সেটি আমাদের দেখবার বিষয়। তো আমার কাছে মনে হয় যে এখানে যেমন নতুন সংসদ সদস্য রয়েছে, অনেক ঝানু ঝানু পার্লামেন্টারিও কিছু আছে, তো যারা নতুন রয়েছেন নিঃসন্দেহে তারা তাদের কাছ থেকে শিখবেন। কারণ সংসদটা তো সেখানে একটি আইন প্রণয়নের জায়গা, সেখানে ঝগড়াঝাটি করবার জায়গা না। শুধু সেখানে যুক্তি দিয়ে যুক্তি খণ্ডন করবেন, কিন্তু সে আইন প্রণয়নের ক্ষেত্রে যথেষ্ট যোগ্যতা, যথেষ্ট অভিজ্ঞতার পরিচয় তাদেরকে দিতে হবে, যথেষ্ট জ্ঞানগত যোগ্যতা তাদের অর্জন করতে হবে। ঝগড়াঝাটি না হলেও কিন্তু যুক্তিপূর্ণ বিতর্ক সেখানে আমরা দেখতে চাই। আসলে নিঃসন্দেহে যুক্তিপূর্ণ বিতর্ক হবে। যে কথাটি বললেন আব্দুল আল মামুন, যে আমরা দেখেছি সংসদে বড় বড় ভলিউম বই নিয়ে যেতেন, সেখানে আইনগুলো সারা দুনিয়ার কোন কোন দেশে সংসদে কি কি আইন পাশ হয়, কিভাবে হয়, সেই কথাগুলো আমরা দেখতাম, যুক্তির সাথে সেগুলো আলোচনা হতো। আমার মনে হয় যে সামনেও সেই কার্যকর উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হবে। এবং আমাদের কাছে যেই কথাগুলো আসতেছে যে কারা মন্ত্রী হচ্ছেন, কে স্পিকার হচ্ছেন, স্পিকার যিনি হবেন তার একটি বড় দায়িত্ব রয়েছে সংসদ সদস্যদেরকে তিনি কিভাবে পরিচালনা করবেন। তো তিনি একটি বড় ভূমিকা রাখেন সংসদকে প্রাণবন্ত করবার জন্য, সংসদকে কি বলে আপনার কার্যকর করবার জন্য। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে সরকারি দলে যারা আছেন, যেহেতু জুলাই অভ্যুত্থানের পরে আমাদের যে নতুন গণভোটটা হলো, এই নির্বাচনের সাথে সাথে যে জুলাই সনদ যে গণভোটের মধ্যে দিয়ে পাশ হলো, সেখানে যে সংশোধনের কথা বলা হয়েছে, সেখানে স্পিকার সরকারি দল থেকে হবেন, ডেপুটি স্পিকার সম্ভবত বিরোধী দল থেকে হবেন। তো আমরা এরকম দুজন স্পিকার, ডেপুটি স্পিকার চাই যারা সংসদকে প্রাণবন্ত করবেন, যারা সংসদকে অংশগ্রহণমূলক করবেন, এবং সেই সংসদের মধ্য দিয়ে আমরা দীর্ঘদিন যে ফ্যাসিবাদের নিষ্পেষণে ছিলাম সেখান থেকে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য যেই আইনগুলো দরকার সেই আইনগুলো সেখান থেকে বের হয়ে আসবে, যেটির মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পাবো। তো সেই জন্য সংসদ সদস্যদের বড় ভূমিকা রাখতে হবে, যেটি স্যার বললেন, আমি তার সাথে একমত এই বিষয়টিতে। জি, আর মন্ত্রিসভার আকার কেমন হবে, আপনি আপনার পরামর্শ কি, কেমন হলে সেটি আসলে কার্যকর হবে? আমরা যতটুকু জানতে পেরেছি যে মন্ত্রিসভার সদস্য সংখ্যা 40-এর নিচে রাখবেন, এরকম একটি তথ্য আমরা পেয়েছি। তো সেটি যদি হয় তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের জন্য এটি একটি কার্যকর মন্ত্রিপরিষদ হবে। কারণ হচ্ছে যে এর চেয়ে বেশি করলে আবার যেই মন্ত্রণালয়গুলো রয়েছে, তো সেখানে দেখা যাবে যে আমাদের দেশের সব ধরনের বাজেটের কথা মাথায় রাখতে হয়। আমাদের দেশের সেই সব বিষয়গুলো মাথায় রেখেই চিন্তা করবেন যারা সরকার গঠন করবেন। তো এর কম করলে আবার দেখা যাবে যে আমরা দেখেছি, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে নানা দায় দিতে চাই যে তারা কোনো কাজ করতে পারে নাই। দেখুন, একটা রাষ্ট্রের একটি ভঙ্গুর অবস্থার মধ্যে দিয়ে একটা সরকার এসেছিল, তাদের এক একজনের ঘাড়ের উপরে 3টা 4টা 5টা মন্ত্রণালয় ছিল। তো সেখানে তারা কতটুকু দায়িত্ব পালন করবেন? কারণ হচ্ছে যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো রয়েছে সেই মন্ত্রণালয়গুলোতে একজন মন্ত্রী যদি থাকেন, তিনি যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তাহলে আমাদের দেশের পার্সপেক্টিভে আমাদের দেশের যে প্রয়োজনীয় মন্ত্রণালয়গুলো রয়েছে, বেশি প্রয়োজনীয়, সেখানে যারা ভালো ভূমিকা রাখতে পারবেন সেভাবেই সরকার চিন্তা করবে যে কাকে কোন মন্ত্রণালয়টি দিলে এটি যথাযথভাবে কাজগুলো করে নিতে পারবেন। তো সরকার সেটি চিন্তা করবেন। আমার মনে হয় যে একটি কার্যকর মন্ত্রিপরিষদ গঠিত হবে এবং তাদেরকে সঠিক পথে চালাবার জন্য বিরোধী দল যথাযথ ভূমিকা পালন করবে। এবং বিরোধী দলের সাথে সাথে আমি আরেকটি অনুরোধ করব যে এই সংসদকে, বিরোধী দলকে সঠিক রাস্তায় রাখবার জন্য সাংবাদিকরা, গণমাধ্যম একটি বড় ভূমিকা রাখে। গণমাধ্যমের ভূমিকাটা যাতে যথাযথ হয়, আমি গণমাধ্যমের কর্মীদের কাছে অনুরোধ জানাবো, আমি একজন সংবাদকর্মী হিসাবে তারা যাতে সঠিক ভূমিকাটি পালন করেন, বিগত সময়ের মতো যাতে তোষামোদীর সাংবাদিকতা, তেলবাজির সাংবাদিকতা না করেন। তারা পাওয়ারকে প্রশ্ন করেন, বিরোধী দলকে সংশোধন করেন, যেটা যেখানে দরকার সেভাবে তারা কাজটি করবেন। আমরা তেলবাজির সাংবাদিকতা দেখতে চাই না, তাহলে দেশটি যে অন্ধকারে ছিল 16 বছর আবার সেই দিকে যাবে। সেই দিক থেকে ফিরাবার জন্য সাংবাদিকদেরও অনেক দায়িত্ব রয়েছে। সুতরাং আমি এই সংসদের সরকার, বিরোধী দল এবং সাংবাদিকদেরকে আমি এই যে যার যে দায়িত্ব সেটি পালন করবার জন্য অনুরোধ জানাই।